আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আরও 18,000 দরিদ্র পরিবার। 70টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা। মহাসড়কে চাঁদাবাজি বাড়ার কথা স্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্ধে চাইলেন পরিবহন মালিকদের সহযোগিতা। অবৈধ অর্থের বিনিময়ে 4 মোবাইল কোম্পানির 150 কোটি টাকা ভ্যাট মওকুফ করায় এনবিআর এর সাবেক কমিশনারের বিরুদ্ধে দুদকের মামলা। মালয়েশিয়াগামী কর্মীদের 3,000 অভিযোগ মন্ত্রণালয়ে। ঈদের পর তদন্ত প্রতিবেদন, দায়ী কাউকেই ছাড় দেবে না সরকার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশের প্রত্যেক ভূমিহীন ও গৃহহীন মানুষকে সুন্দর জীবন উপহার দেয়া তার সরকারের অঙ্গীকার বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 174 উপজেলার 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। গণভবন থেকে 3 জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর হস্তান্তর করেন সরকার প্রধান। এ সময় তিনি 70টি উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেন। নিরঞ্জন দেবের ছবিতে ভোলা থেকে রিপোর্ট করছেন আপিল মাহমুদ। বিবি আয়েশা এতদিন নদীর পাড়ে পলিথিনে মোড়ানো ঘরে বসবাস করলেও এখন তার আশ্রয় ভোলার চর ফ্যাশনের চর কচ্ছপিয়ার আধা পাকা এ ঘরে। বাড়ি লয়ে গেছে নদী বেদিশে হইয়া তো এই দেশে আইছি। আমার বাড়ি হয়েছে যে আলিমুদ্দি বাংলা বাজারে এন দৌলতকার এদিকে আয়াতে এন অনকি ঘর আছিল পাইছি মাথা গুজে থাই। অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে 174টি উপজেলায় এবার 18,566টি গৃহহীন ভূমিহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভোলা জেলার চর ফ্যাশন, লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ঘরগুলো হস্তান্তর করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবক হিসেবে অসহায় মানুষদের জন্য আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর তৈরি করে দিচ্ছে সরকার। যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু আপনার সম্পত্তি, যে পাবেন, যে নিচ্ছেন, যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি। যেটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, এটা যত্ন নেওয়া, এটা আপনার দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকে রক্ষা করা, আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে, সেটাই আমি আপনাদের বলবো। ঘূর্ণিঝড় রিমাল সহ উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঘর তৈরি করার উদ্যোগের কথাও জানান তিনি। ইতিমধ্যে আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। পরে 3টি জেলায় আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। 1997 সাল থেকে বর্তমান পর্যন্ত আশ্রয়ণ প্রকল্পের অধীনে দেশের প্রায় 50 লাখ মানুষ পেয়েছেন স্থায়ী ঠিকানা। এতে একদিকে গৃহহীন এবং ভূমিহীন মানুষদের যেমন দিন বদল ঘটছে, আরেকদিকে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ায় নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন এসব অসহায় মানুষ। আপিল মাহমুদ, এটিএন বাংলা, চর ফ্যাশন, ভোলা। বাংলাদেশকে লোকাল অ্যাডাপ্টেশন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ডে ভূষিত করেছে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন GCA। সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পদকটি তুলে দেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর ডক্টর প্যাট্রিক ভি ভারকুইজেন। জলবায়ু পরিবর্তনে GCA প্রবর্তিত এই অ্যাওয়ার্ড সর্বপ্রথম বাংলাদেশকে দেওয়া হলো। এ সময় জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিজস্ব অর্থায়নে জলবায়ু ট্রাস্ট ফান্ড গড়ে তুলেছে বাংলাদেশ। দরিদ্র ও বিরূপ জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সাহায্যে উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুত অর্থ ছাড় দিচ্ছে না বলে একমত হন তারা।
এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করে সরকার প্রধানকে আরও জোরালো পদক্ষেপ রাখার অনুরোধ জানান প্রফেসর ডক্টর প্যাট্রিক ভি ভার্কুইজেন। বৈঠকে নেদারল্যান্ডসের মতো ঢাকার আশেপাশে দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব জিসিএ এর ভাসমান কার্যালয় স্থাপনের প্রস্তাব তুলে ধরা হলে কুতুবদিয়ায় তা স্থাপনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে অনিয়মের ৩,০০০ অভিযোগ জমা পড়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে। এদের পর এসবের তদন্ত রিপোর্ট প্রকাশ ও দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন দপ্তরটির প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ওমানে থাকা ৯৬ কাগজপত্রবিহীন বাংলাদেশিকে বৈধতা দিতে চলেছে দেশটির সরকার। তরিক ইসলামের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি মধ্যপ্রাচ্যর কাতার, কুয়েত ও ওমান সফর নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মালয়েশিয়ার ব্যাপারে আমাদের তদন্ত কমিটি কাজ করতে। এ সময় মালয়েশিয়া ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের বিষয়ে যথেষ্ট আন্তরিক তার মন্ত্রণালয়, দোষীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বুকে উজ্জ্বল হয়েছে এবং যারা ক্ষুণ্ণ করতে চায়, যাদের কারণে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কোনোদিন ছাড় দিব না। তাদের ব্যাপারে তাদেরকে আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে যাতে সুন্দরভাবে একটা রিপোর্ট আসে, যার মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং মানুষ আর যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয়, সেই ব্যাপারে আমরা কাজ করতেছি। এ সময় মধ্যপ্রাচ্য সফর ইতিবাচক জানিয়ে প্রতিমন্ত্রী জানান, ওমানে বৈধতা দেওয়া হবে দেশটিতে থাকা লক্ষাধিক প্রবাসী কর্মীকে। ৯৬,০০০ অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে, সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। সেটা বড় অ্যাচিভমেন্ট এবং সেটা যাতে এই যে একটা ফিজ নেওয়া হয়, সেই ফিজ যাতে মওকুফ করে, তার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছি এবং সে লেবার মিনিস্টার বলেছেন যে সেটা তাদের উচ্চ পর্যায়ে আলাপ করবে। ওমান, কাতার ও কুয়েতে পর্যায়ক্রমে আরও কর্মী পাঠানো সম্ভব বলেও জানান প্রতিমন্ত্রী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অবৈধ অর্থের বিনিময়ে 4 মোবাইল কোম্পানির 150 কোটি টাকা ভ্যাট মওকুফের অভিযোগে এনবিআর এর সাবেক কমিশনার ওয়াহিদুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। কমিশন সচিব জানান, তদন্তে দোষ পাওয়া গেলে মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। রক্ষক হয়ে অনেকটা ভক্ষকের কাজ করেছেন বৃহৎ করদাতা ইউনিট বা মূসকের সদ্য সাবেক কমিশনার ওয়াহিদুর রহমান চৌধুরী। 2020 থেকে 22 সাল পর্যন্ত বেসরকারি 4টি মোবাইল ফোন কোম্পানির স্থান ও স্থাপনার ভ্যাট নির্ধারিত সময়ে পরিশোধ না করায় সুদ দাঁড়ায় 152 কোটি টাকা। এর মধ্যে গ্রামীণ ফোনের 58.5 কোটি, বাংলালিংকের প্রায় 58 কোটি, এয়ারটেলের 20 কোটি ও রবির 15 কোটি টাকা। এসব টাকা দ্রুত পরিশোধের চাপ দেন মূসকের তখনকার কমিশনার ওয়াহিদা, কিন্তু কয়েক মাস পরেই তিনি নিষ্ক্রিয় হয়ে পড়েন। এক পর্যায়ে নির্বাহী আদেশে সব টাকা মওকুফ করে দেন। অবৈধ সুবিধা নিয়ে তিনি এই কাজ করেছেন বলে উঠে আসে জাতীয় রাজস্ব বোর্ডের তদন্তে। ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেয় এনবিআর। এর প্রেক্ষিতে মামলা করল কমিশন। ওয়াহিদুর রহমান চৌধুরী তিনি বৃহৎ করদাতা ইউনিট মূসক ঢাকায় কর্মরত থাকাকালে আইনের ব্যত্যয় ঘটিয়ে 4টি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেলের নিকট অপরিশোধিত সুদ বাবদ পাওনা 152 কোটি 89,390 টাকা মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে 11 জুন 2024 তারিখে রুজু করা হয়। অবৈধ লেনদেন সমান অপরাধ হলেও 4টি মোবাইল ফোন কোম্পানির বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিচ্ছে না দুদক। তদন্তে দোষ প্রমাণ হলে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান কমিশন সচিব। মামলার সংশ্লিষ্ট যতগুলো বিষয় থাকবে সেগুলি অবশ্যই
তদন্তকালে এই 4 কোম্পানির ব্যাপারেও কি আপনারা ক্ষতি দেখবেন? সেটা মামলা যখন শুরু হবে তখন তদন্তকালে দেখা হবে। এটা আইও যিনি ইনভেস্টিগেট করবেন তিনি এগুলো বিষয় দেখবেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে মূসকের সাবেক কমিশনার ওয়াহিদাকে গ্রেফতার করা হতে পারে বলেও জানান তিনি। তদন্তকালে নিশ্চয়ই তখন করা হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 23 জুন তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী 23 জুন থেকে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে জেনারেল পদবিতে পদোন্নতি দিয়ে 3 বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান 1985 সালের 20 ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে 13তম দীর্ঘমেয়াদী কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। সকালে গণভবনে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় নতুন বিমান বাহিনী প্রধানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে সরকার প্রধানের সহযোগিতা কামনা করেন এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। এদিকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান। এ সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। পরে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। এছাড়াও বিমান সদর দপ্তরে গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। প্রস্তাবিত 2024-25 সালের বাজেটে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ কোনো বরাদ্দ নেই বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, বাজেটের আকার তেমন বড় না হলেও মূল্যস্ফীতির বিশেষ প্রেক্ষাপটে সাধারণ মানুষের জন্য বরাদ্দ বাড়েনি। সিডেপ মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীর বাজেট ভাবনা নিয়ে সেমিনারে এসব কথা বলেন অর্থনীতিবিদ আবুল বারকাত। বাজেট ঘোষণায় পার্বত্য অঞ্চল ও সমতলের আদিবাসীদের জন্য আলাদা করে বরাদ্দ না থাকায় ক্ষোভ জানান বক্তারা। বাজেট পাশের আগেই এসবের দাবি পুনর্বিবেচনার কথাও বলেন তারা। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করল রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল। এরই মধ্যে টার্মিনালে তারা সংযোজন করেছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশের অর্থনীতিতে এবং বৈশ্বিক লজিস্টিক চেইনে চট্টগ্রাম বন্দরের কেন্দ্রীয় ভূমিকা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে তারা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে কন্টেইনার লোডিং এর মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করল রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল। আগামী 22 বছর এই টার্মিনালটি পরিচালনা করবে তারা। এটি চট্টগ্রাম বন্দরের ল্যান্ডলর্ড পদ্ধতির প্রথম টার্মিনাল। কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটি কন্টেইনার হ্যান্ডলিং এবং প্রযুক্তি নির্ভর বন্দর ব্যবস্থাপনায় আধুনিক সব ধরনের কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম অন্তর্ভুক্ত করবে। এর ফলে এই টার্মিনালের বছরে কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা 2.5 লাখ থেকে 6 লাখ একক পর্যন্ত বৃদ্ধি পাবে। Big machinery has computers in their cabins. They will get the instruction on the screen. They know where to go. We know exactly where the containers are in the yard. So everything is going through the system. এই অপারেশনাল কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে নিরাপত্তাকে, যার জন্য প্রয়োজনীয় দেশি বিদেশি বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেয়া হয়েছে। I'm very pleased to see on the safety requirements you see already a change. We're very happy to educate our Bangladeshi staff. We have more than 260. চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, এই ধরনের আন্তর্জাতিক অপারেটররা কার্যক্রম শুরু করায় বন্দরের প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধির পাশাপাশি বাড়বে কর্মসংস্থানের সুযোগ। বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা আরো অনেক গুণ বেড়ে যাবে। আমাদের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং নতুন প্রযুক্তি এখানে আসছে, ইতিমধ্যে লক্ষ্য করেছেন আরো প্রযুক্তি আসতেছে। জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে শনিবার চট্টগ্রাম বন্দরে আসে। এরপর 800 কন্টেইনার নিয়ে ইন্দোনেশিয়ার বেলাওয়ান বন্দরের উদ্দেশ্যে আজ যাত্রা করবে। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। এবারে বিকাশ ঈদ কেনাকাটা সংবাদ।
ক্রেতাদের ঈদ কেনাকাটায় আকর্ষণীয় অফার দিচ্ছে বিকাশ। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় নির্দিষ্ট আউটলেটগুলোতে এই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। বিকাশ ঈদ বাজার নিয়ে ঐশী গোস্বামী প্রমার রিপোর্টে বিস্তারিত। ঈদ মানে খুশি আর আনন্দ, সারাদিন ঘোরাঘুরি আর হই হুল্লোড়, আর সাথে যদি থাকে নতুন বাহারি পোশাক, তখন বাড়তি আনন্দ থাকে খুশির দিনটিকে ঘিরে। ঈদকে সামনে রেখে কেনাকাটা শুরু হয়েছে রাজধানীর শপিং মলগুলোতে। এরই মধ্যে হালের বিভিন্ন পোশাকের সমাহার নিয়ে এসেছে ভিক্টর লাইফস্টাইল। রয়েছে পোলো টি শার্ট, শার্ট, কুর্তা সহ পুরুষদের পছন্দের সব পোশাক। ভিক্টর লাইফস্টাইলে পাওয়া যাচ্ছে পুরুষদের জন্য অনেক কিছু। জিন্স প্যান্ট আছে, ক্যাজুয়াল শার্ট আছে, পাঞ্জাবি আছে, কাবলি আছে, পোলো আছে, ফন, সবকিছু ফন। আমাদের নিজস্ব অনেক প্রোডাক্ট আছে। এখানে বিকাশে কেনাকাটার পরে যদি কোনো কাস্টমার পেমেন্ট করে তাহলে 10% ডিসকাউন্ট পাবে। এবারের ঈদে বিভিন্ন অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। ভিক্টর লাইফস্টাইলের যে কোনো আউটলেটে কেনাকাটায় বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন 10% ক্যাশব্যাক। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নিয়ম নীতি মেনে ব্যবসা করলে সরকার সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাবনা সফরের তৃতীয় দিন সার্কিট হাউসে জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি জানান, করোনা মহামারী ও সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী মন্দা বিরাজ করলেও সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত এবং ব্যবসায়ীদের সহযোগিতায় দেশের অর্থনীতি সচল রয়েছে। এ সময় পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী চেম্বারের কার্যক্রম ও জেলার ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। সভায় অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারণে দেশের সাধারণ মানুষের যাতে ভোগান্তি না বাড়ে সেদিকেও খেয়াল রাখার কথা বলেন রাষ্ট্রপতি। একই সাথে গুরুত্বারোপ করেন কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে পদক্ষেপ নিতে। পুঁজিবাজারে বিনিয়োগে গেইন ট্যাক্স বা মূলধনী মুনাফায় কর প্রত্যাহার সহ 7 দফার সুপারিশ করেছে ব্রোকারেজ হাউস মালিকদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন DBA। ক্যাপিটাল বাজারে অব্যাহত পতন রোধে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি তাদের। ব্রোকার্স ক্লাবে 2024-25 সালের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে পুঁজিবাজার উন্নয়নে মার্জিন লোন এবং IPO নীতিমালা সংশোধনের তাগিদ দেন তারা। শুধু রাজস্ব নীতিমালা নিয়ে শেয়ার বাজার ভালো করা সম্ভব নয় জানিয়ে ভালো কোম্পানির IPO বাজারে আনার কথা বলেন DBA সদস্যরা। নতুন বিনিয়োগকারী অ্যাট্রাক্ট করার জন্য আমাদের যারা আসবেন তাদেরকে একটা কর ছাড় দেওয়া হোক, করের অব্যাহতি দেওয়া হোক ফর অ্যাটলিস্ট 3 years পিরিয়ড, এবং there will be no question asked. অন্যতম মূল সমস্যা হচ্ছে দ্য ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য মার্কেট। এবং অফ দ্য মার্কেট যখন আমি বলি, অল স্টেক হোল্ডার্স, যে কোম্পানি, আমরা যারা আছি, ইন্টারমিডিয়ারিজ এবং রেগুলেটর, স্টক এক্সচেঞ্জ তো অফকোর্স, অ্যান্ড সবাইকে আমরা সত্যিকার অর্থে আমাদের রোল প্লে করতে পারছি কিনা। প্রথমবারের মতো দেশব্যাপী 5 বছরের কম বয়সী শিশুদের রক্তে সীসা ও মেটাল পরিস্থিতি পরীক্ষা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। একই সাথে গর্ভবতী নারীদের অ্যানিমিয়া পরীক্ষা সহ পারিবারিক বিভিন্ন বিষয়ে জরিপ পরিচালনা করবে সংস্থাটি। সুস্থ নারী ও শিশু সমাজ গড়ে তুলতে BBS এর মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে 7-এর আওতায় 2024-25 অর্থ বছরে এসব কার্যক্রম পরিচালনা করা হবে। মঙ্গলবার BBS সংবাদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য সঠিক তথ্যের প্রয়োজন, তাই দক্ষতার সাথে মাঠ পর্যায়ে জরিপ কাজ করতে হবে। এছাড়া নারী ও শিশুদের শারীরিক অবস্থা না জানতে পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয় বলে জানান বক্তারা। পরিকল্পনার পিছনে সবচেয়ে বড় যে উপাদানটি কাজ করে সেটি হলো পরিসংখ্যান। আপনারা যাদেরকে দিয়ে মাঠে কাজ করাবেন, তাদের পরিশ্রম, তাদের আন্তরিকতা, তাদের প্রচেষ্টা এই কর্মযজ্ঞকে সফল করবে। পুনর্বাসনের ব্যবস্থা না করে রাজধানীর 400 বছরের হরিজন পল্লী উচ্ছেদ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বংশালের মিরন জিল্লার ওই বসতিতে এখন আছেন 3500-এরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই একেবারে হতদরিদ্র। শহরে মাথা গোজার কোনো ঠাঁই নেই তাদের। হরিজন সম্প্রদায়ের ওই মানুষেরা অভিযোগ করেছেন, ভুল তথ্যে বিনা নোটিসে তাদের উচ্ছেদ করা হচ্ছে।
মাহাজুরুল হক মুহাজিরের রিপোর্টে বিস্তারিত। আমাদেরকে আপনারা একটু সাহারা দেন, আমাদের পোলা বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব? প্রায় 450 বছর ধরে বংশ পরম্পরায় তাদের বসবাস। এখন কোনো নোটিশ ছাড়াই জন্মভিটা হারাতে হচ্ছে বংশালের মিরঞ্জিল্লা হরিজন পল্লীর বাসিন্দাদের। সিটি কর্পোরেশনের অভিযানে দিশেহারা অসহায় মানুষ কান্নায় ভেঙে পড়েন। কোথায় যাবেন, কি করবেন, কোনো কুল কিনারা করতে পারছেন না তারা। কিভাবে আমরা অবৈধভাবে বসবাস করছি? আমরা তো ভোট কেন্দ্রতে ভোট দিয়ে আসছি, আমাদের 2-3 দিন সময় দিল না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমরা হাত জোড় করে প্রার্থনা করছি, আমাদের পুনর্বাসন না দিয়ে আমাদের ঘর উচ্ছেদ করে না। বাসিন্দাদের দাবি, মেয়র তাদের এখানে বসবাসের আশ্বাস দিলেও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এই পল্লীর ঘর ও জায়গা নিয়ে ভুল তথ্য দিচ্ছেন, উচ্ছেদে ইন্ধন যোগাচ্ছেন। আমাদের ওয়ার্ড কাউন্সিলর উনি যে আমাদের অভিভাবক হিসাবে আমরা ওনাকে মানতাম, এই জায়গাগুলো মার্কেট করার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করেছেন। ঘুষখোর দালাল যারা টাকা খেয়ে মেয়রের কানে উল্টা পাল্টা বলে মেয়রকে ভড়কিয়েছে। নীতিমালা অনুযায়ী সিটি কর্পোরেশনের কর্মচারীদের জন্য বাসা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে কিন্তু কোনো উচ্ছেদ অভিযান চলছে না। এখানে যারা আমাদের নিয়মিত স্টাফ, যারা আমাদের সিটি কর্পোরেশনের বেতনভুক্ত পরিচ্ছন্নতা কর্মী, তাদের জীবনমান মান উন্নয়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্য কিন্তু ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন। এদিকে মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছে মিরঞ্জিল্লা হরিজন পল্লীর বাতাস। हम लोग सब भाई लोग को अनुरोध कर रहे भाई, अभी भी हम लोग नगर पिता मेयर साहेब जिंदा है। मसहारुल हक मुहाजिर, ATN बांग्ला, ढाका। जब तक हम लोग साक्षात नहीं दिया जब। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। খুলনা বিভাগে এবার কোরবানির পশুর চাহিদা 11 লাখেরও বেশি। ঈদ উল আজহার আর মাত্র কয়েকদিন বাকি থাকায় পশুর যত্ন আর বেচাকেনা নিয়ে তুমুল ব্যস্ত খামারি ও গৃহস্থরা। লাইভ ওয়েটে দরদাম হওয়ায় কোরবানির পশুর দাম কিছুটা বেশি। খুলনা থেকে SM হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। খুলনার ছোট বড় সব খামারি এখন ব্যতিব্যস্ত, রাত দিন কাজ চলছে, পশুদেরও যত্ন আত্মি বেড়েছে। সাজিয়ে রাখা হচ্ছে ক্রেতাদের অপেক্ষায়। গোখাদ্য সহ লালন পালনের ব্যয় বাড়ায় কোরবানির পশুপালনে অন্য বছরের তুলনায় খামারিদের খরচ বেশি হয়েছে এবার, তাই দামও বেড়েছে। লাইভ ওয়েটে বিদেশি জাতের গরুর কেজি 500 আর দেশি গরু 550 টাকা হাঁকছেন ব্যবসায়ী খামারিরা। সোমবার আনুষ্ঠানিকভাবে মহানগরীর কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়েছে। তবে ঝামেলা এড়াতে খামারে গিয়ে গরু পছন্দ করে আগাম বুকিং দিচ্ছেন বেশিরভাগ ক্রেতা। দাম বেশি হলেও মোটামুটি ভোক্তার সাধ্যের মধ্যেই আছে। একটা গরু যদি লাইভ ওয়েটে কেনে, ওয়েস্টেজটা বাদ দিয়ে সে হিসাব করতে পারে যে এতটুকু গোশত থাকবে, এতটুকু করে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা দিতে পারবো। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেব মতে এবার খুলনা বিভাগে চাহিদার চেয়েও বেশি কোরবানির পশু প্রস্তুত আছে। 80 থেকে শুরু করে 1.5 লাখ এই রেঞ্জের গরুর চাহিদা বেশি, মানে এদের সংখ্যা বেশি। বাকি বেশি বড় গরুগুলা এগুলো বড় ক্রেতার সংখ্যাও কম, যার কারণে আমাদের দেশে যে আমাদের খুলনা জেলাতে খামারি যেটা তৈরি করতেছে এটা তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারতেছে। গত বছর খুলনা বিভাগে কোরবানি হয়েছে 9,49,581টি পশু। এবছর বিভাগের 10 জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 11,06,532টি। এদিকে সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে কোরবানির পশুর চামড়া প্রতিবেশী দেশে পাচার রোধে সড়কে নজরদারির পাশাপাশি নানা ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। আবহাওয়া ঠিক থাকলে ঈদের দিনই মহানগরীর কোরবানির পশুর বজ্র পরিষ্কারের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের টানা 8 মাসের আগ্রাসনে বিপর্যস্ত গাজার 2000 বাসিন্দাকে বিনা খরচে হজ পালনের সুযোগ দিচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আরব নিউজ। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি বাদশাহের দপ্তরের জারি করা রাজকীয় নির্দেশে গাজার 2000 ফিলিস্তিনি বিনা খরচে হজ পালনের সুযোগ পাচ্ছেন। শহীদদের পরিবার থেকে হজযাত্রীদের সৌদিতে আনতে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শাইখের দাবি, এই উদ্যোগ গাজার ফিলিস্তিনি জনগণের কষ্ট দুর্দশা কিছুটা লাঘব করবে। তবে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে হজ চলাকালে সব ধরনের স্লোগান নিষিদ্ধ করেছে সৌদি সরকার। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে রাজনৈতিক স্লোগান দেয়া থেকে বিরত থাকতে সব হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ঢাকায় রুশ দিবস উদযাপন করল রূপপুর রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম। রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক মাতান রাশিয়া থেকে আসা ঐতিহ্যবাহী ও জনপ্রিয় সাংস্কৃতিক দল সং অ্যান্ড ড্যান্স অ্যাসেম্বল। নাচে গানে তারা ফুটিয়ে তোলেন রুশ সংস্কৃতি, ঐতিহ্য এবং রুশ জনগণের ভাবাবেগ। রোসাটমের প্রকৌশল শাখা আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকায় রুশ হাউসের পরিচালক পাভেল দভইচিঙ্কভ বলেন, রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ় ও ঐতিহাসিক। এতে রোসাটমের প্রকৌশল শাখা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ কোনো টাকা খরচ করেনি বলে জানিয়েছেন দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তাই নির্বাচন পরবর্তী সময়ে খরচপত্র জমা দেওয়ার প্রয়োজন ছিল না বলেও জানান তিনি। এর আগে নির্বাচন কমিশন থেকে আরপিও জমা না দেওয়ায় দলটির নিবন্ধন বাতিল করা সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়। বিষয়টি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার দলের নেতাদের নিয়ে নির্বাচন কমিশনে আসেন কাদের সিদ্দিকী। বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচনের খরচ নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সাথে ইসির একটি ভুল বোঝাবুঝি হয়েছিল, যা আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। আমরা হিসাব দেইনি, আমাদের নিবন্ধন বাতিল করা হবে, দেশে অনেক কিছু হয়, আমরা খরচ করিনি, হিসাব দিইনি। ওনাদের বক্তব্য হলো ওনারা 8ই মে তারিখে যেটা জমা দিয়েছিলেন ওইটাই ওনাদের ব্যয় বিবরণী, এটা কিন্তু ওনারা সেই ব্যয় বিবরণী ফর্মে ওটা দেওয়া হয়েছিল না। তো এই বিষয়টা আলোচনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন এটা অ্যাকসেপ্ট করেছে এবং ওইটাকেই ব্যয় বিবরণী হিসাবে ধরা হয়েছে। এবারে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের দায় নিজের কাঁধে নিলেন তাওহিদ হৃদয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, উইকেটে থাকলে জিতিয়েই মাঠ ছাড়তে পারতেন। আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে বলেও জানান হৃদয়। এস এম আশরাফের রিপোর্টে বিস্তারিত। 114 রানের লক্ষ্যটাও বাংলাদেশ ছুঁতে পারল না। যাদের উপর বেশি ভরসা করে দল, সে শান্ত আবারও ব্যর্থ, ফিরলেন 14তে। লিটন আউট 9 রানে। আর সাকিব আল হাসান ব্যাটিং পজিশনে উপরে এসেও প্যাভিলিয়নের পথ ধরেন নিজের 3 রানে। তবু সতীর্থদের দোষ না দিয়ে হৃদয় বললেন, তার কারণে ম্যাচ হেরেছে দল। ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে। আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না। তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে, আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে, তো আমি আউট হয়ে গিয়েছি, পারিনি, দ্যাটস ইট। সমীকরণ যখন 23 বলে 26 রান, মাহমুদুল্লাহ রিয়াদকে আউট দেন আম্পায়ার, কিন্তু পায়ে লেগে বল তখন সীমানার বাইরে। সিদ্ধান্ত পরিবর্তন হলেও ওই 4 রান আর গণনা করা হয়নি। শেষ পর্যন্ত টাইগারদের পরাজয়ের ব্যবধানটাও তাই থাকলো। ওই সময় ওই 4টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে, আম্পায়ার কল দিতেই পারে, ওরাও মানুষ ভুল হতেই পারে, কিন্তু আমাদের আরও 2-1টা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি। তো এরকম ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে, লো স্কোরিং ম্যাচ, সেই জায়গায় 1-2টা রান অনেক বড় ফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় যে ওই 4টা রান বা 2টা ওয়াইড খুব ক্লোজ কল ছিল, ইভেন আমার আউটটা আম্পায়ার্স কল ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলা মানে ইমপ্রুভ করার জায়গা আছে অনেক, এবং আইসিসি যেটা নিয়ম করেছে এটা তো আমাদের হাত নাই। বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং এর যে শক্তি, তাতে শুধু সুপার 8-এ নয়, সেমিফাইনাল এবং ফাইনাল খেলার যোগ্যতাও টাইগারদের রয়েছে বলে মনে করেন 2 ম্যাচই দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী। এস এম আশরাফ, এটিএন বাংলা। জানাবো পার্টেক্স খেলার খবর।
ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে রাতে লেবাননের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে 5 ম্যাচ খেলে হ্যাভিয়ার ক্যাব্রেরার দল কেবল 1 পয়েন্ট পেয়েছে, আর তা সেই লেবাননের বিপক্ষেই গত নভেম্বরে ঘরের মাঠে। আরও একবার ফিফার র্যাঙ্কিংয়ে 64 ধাপ এগিয়ে থাকা দলকে আটকে দিতে প্রস্তুত লাল সবুজ দলের প্রতিনিধিরা। কোচ ক্যাব্রেরা বলেন, তারা ইতিবাচক ফল নিয়ে বাছাই শেষ করতে চান। প্রতিপক্ষের দুর্বলতার জায়গায় আঘাত করতে পারলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আরও 18,000 দরিদ্র পরিবার। 70টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা। মহাসড়কে চাঁদাবাজি বাড়ার কথা স্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্ধে চাইলেন পরিবহন মালিকদের সহযোগিতা। অবৈধ অর্থের বিনিময়ে 4 মোবাইল কোম্পানির 150 কোটি টাকা ভ্যাট মওকুফ করায় এনবিআর এর সাবেক কমিশনারের বিরুদ্ধে দুদকের মামলা। মালয়েশিয়াগামী কর্মীদের 3000 অভিযোগ মন্ত্রণালয়ে। ঈদের পর তদন্ত প্রতিবেদন, দায়ী কাউকেই ছাড় দেবে না সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।